দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিক ধর্মঘট। ছেড়ে যায়নি বেশিরভাগ লঞ্চ। যাত্রী ভোগান্তি চরমে, দাবি আদায়ে শ্রমিকদের বিক্ষোভ। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। রাজশাহীতে আবাসিক হোটেল থেকে স্বামী স্ত্রী পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর লাশ উদ্ধার। হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড সুনামগঞ্জের ছাতক। 3 শতাধিক বাড়িঘর বিধ্বস্ত, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় বেকার চাঁদপুরের প্রায় 1.5 লক্ষ জেলে। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বাংলা সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি মিজানুর রহমান খবির। সর্বনিম্ন মজুরি 10,000 টাকা সহ 15 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে ধর্মঘট পালন করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। তবে সদরঘাট থেকে বিশেষ ব্যবস্থায় চাঁদপুরের দিকে লঞ্চ ছেড়ে যেতে দেখা গেছে। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কতিপয় মালিক ভয় দেখিয়ে এবং অদক্ষ শ্রমিক দিয়ে লঞ্চ চালিয়ে আন্দোলন বানচাল করার চেষ্টা করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। এমভি ফারহান সাধারণত চলাচল করে হুলারহাট ভান্ডারিয়া রুটে, কিন্তু বাস্তব চিত্র হচ্ছে শুক্রবার সকালে লঞ্চটি যাত্রী তুলছে চাঁদপুরের। একই অবস্থা অন্যান্য রুটেরও। শ্রমিকদের ধর্মঘটে কার্যত অচল নৌপথ। যদিও মালিকপক্ষ ঘোষণা দিয়েছিলেন স্বাভাবিক রাখবেন লঞ্চ চলাচল, কিন্তু বাস্তবে সেটি করতে না পারায় ভোগান্তিতে নতুন মাত্রা যোগ হয় যাত্রীদের। টিভিতে খবর হলো যে না, ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, এই জন্য আমরা আসছি। আইসা দিয়ে সদরঘাটে লঞ্চ নাই। চাঁদপুর যাবে বলছে, চাঁদপুরের লঞ্চ এটা না, এটা যাবে বলছে ওনারা, তো এখন যাওয়ার জন্য উঠছি। আমাকে জরুরি যাওয়া লাগো, তো লস মস বন্ধ, আমরা যাওয়া কি করি। চাঁদপুর নাই আবার লস পাল্টাইতে হবে। শ্রমিক ফেডারেশন বলছে সারা দেশের 2 লাখ শ্রমিকের সর্বনিম্ন মজুরি 10,000 টাকা সহ 15 দফা দাবির এই আন্দোলন বানচাল করতে এমভি ফারহানের মালিক প্রভাব খাটিয়ে লঞ্চ পরিচালনা করছেন। তবে কোনোভাবেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে নড়বেন না তারা, এমন ঘোষণা দেন এই শ্রমিক নেতা। সন্ত্রাস প্রকৃতির কিছু মালিকের অপতৎপরতা লক্ষ্য করছি। জোর করে অবৈধভাবে কয়েকটি লঞ্চ চালানোর মধ্য দিয়ে এখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় তারা করছে। চাঁদপুরের রুটে তো তার কোনো লঞ্চ নেই, আজকে সে চাঁদপুরে লঞ্চ হারিয়ে গেছে, এটা গাছ জোরে করছে। এদিকে ঘোষণা দিয়েও লঞ্চ চলাচল কেন স্বাভাবিক রাখতে পারেনি এমন প্রশ্নের উত্তরে মালিক সংগঠনের এই নেতা দুষছেন সাংবাদিকদের। সাংবাদিকরা সদরঘাটে না গেলেই নাকি স্বাভাবিক হবে লঞ্চ চলাচল, আর আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে লঞ্চ শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। যাত্রীর কোনো ভোগান্তি নাই, এটা আমি মানি না। আপনারা এখানে না আসলে আর আইসেন না, থাকেন না, কালকে থাকবেন যে টার্মিনাল ভর্তি লঞ্চ। আপনারা আসার যতটুকু ডিস্টার্ব, এটা আপনাদের এই মিডিয়ার কারণে। আপনাদের কারণে আমাদের ব্যবসায়িক ক্ষতি হয়, অনেক সমস্যা হয়। আমরা যে এত বলতেছি যে আমাদের সাথে সমস্যা নাই, সমস্যা হলো কার্গো, কোস্টার, ট্যাঙ্কার, এদের সাথে সমস্যা। এদিকে দাবির পক্ষে রাজধানীর বাংলা বাজার ও প্রেস ক্লাব এলাকায় মিছিল করেছেন শ্রমিকরা। আন্দোলনকারীদের দাবি, সরকার তাদের সহযোগিতা করলেও মালিকপক্ষ তাদের দাবি মানতে নারাজ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং বরিশাল লঞ্চ ঘাটে আছেন ফেরদাউস সোহাগ। লঞ্চ ধর্মঘটের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে যাচ্ছি মামুনের কাছে। মামুন, নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘটের দ্বিতীয় দিনে সদরঘাটের অবস্থা যদি আপনাকে জানাই, তো বলতে হয় যে বেলা 4টার পর থেকে এখন পর্যন্ত কিন্তু সদরঘাট থেকে একটি লঞ্চও ছেড়ে যায়নি, এবং আমরা গুনে দেখেছি যে সদরঘাট লঞ্চ টার্মিনালে মোট 14টি লঞ্চ এখন নোঙর করা রয়েছে। তার আগের তথ্য যদি আপনাকে বলি, তো বলতে হয় যে আমরা এখানে কথা বলেছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালের যে বিআইডব্লিউটি এর যে অফিস রয়েছে, সেই অফিসে যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত সেই পরিদর্শকের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে সকাল থেকে বেলা 3টা অবধি আসলে মোট 7টি লঞ্চ ছেড়ে গিয়েছে। এর ভেতরে একটি বরিশাল এবং বাদবাকিগুলো চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া ঠিক 6:30টায় বিআইডব্লিউটিসি থেকে 13 নম্বর পল্টন থেকে ছেড়ে যাবে একটি লঞ্চ, যেটি চাঁদপুর হয়ে বরিশাল যাবে। তো বলা চলে যে একেবারে পরিস্থিতি স্বাভাবিক না হলেও খুব সীমিত আকারে কিন্তু লঞ্চ চলাচল করছে। সারাদিনে যদি এখন পর্যন্ত বলি যে 7টি লঞ্চ ছেড়ে চলে গেছে, তো এই সংখ্যা কিন্তু আসলে খুবই সীমিত। আপনাকে একটি তথ্য জানাই আসাদ, যে
যাত্রী সমাগম কিন্তু খুব সীমিত না, যাত্রী সমাগম অনেক বেশি বলা চলে। ধর্মঘটের দ্বিতীয় দিন গতকাল আমরা যেমনটা দেখেছিলাম যে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে আসলে একেবারে ফাঁকা নাই। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখন মানুষে কিন্তু একেবারে বলা চলে যে অন্যান্য সাধারণ দিনের মতোই মানুষের উপস্থিতি, যদিও লঞ্চ সংখ্যা কিছুটা কম রয়েছে এবং এই কারণে অনেকে অভিযোগও করেছেন যে আসলে কিভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছাবেন, এবং এ নিয়ে তারা অভিযোগও করেছেন যে সাধারণ যাত্রীরা কেন দুর্ভোগের শিকার হবে। তবে এখানে যে শ্রমিকরা এসেছেন কাজ করতে, যারা এই লঞ্চে কাজ করছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে তারা আসলে মালিকের ইশারায় কাজ করতে এসেছেন। এবং আমরা এই বক্তব্য নিয়ে এই বক্তব্যের বিপক্ষে কিন্তু জানতে চেয়েছিলাম যারা ধর্মঘট করছেন তাদের সাথেও। তো তারা বলছেন যে আসলে যারা এবার এই ধর্মঘটের মধ্যেও যারা লঞ্চে কাজ করছেন তারা আসলে অদক্ষ শ্রমিক, এমন অভিযোগ তারা করেছেন। তবে মালিক পক্ষ থেকে কিন্তু বারবারই উড়িয়ে দেওয়া হচ্ছে যে না, তারা অদক্ষ শ্রমিক না, তারা দক্ষ শ্রমিক। এবং আমার কাছে সদরঘাট থেকে এতটুকুই ছিল। এখন আমরা চলে যাচ্ছি বরিশালে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। মামুন, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে বরিশাল নদীবন্দরে যারা কর্মবিরতি পালন করছে দুদিন যাবত, তারা এই নৌবন্দরে কিন্তু একটি মিছিল করেছে। তবে একটা কথা জানিয়ে রাখি যে বরিশাল নদীবন্দরে এই মুহূর্তে 4টি লঞ্চ রয়েছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার জন্য। তারা কিন্তু যাত্রী ওঠাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 8:30 নাগাদ এই লঞ্চগুলো বরিশাল নদীবন্দর ত্যাগ করবে। এগুলো হচ্ছে পারাবাদ 2, পারাবাদ 10, সুন্দরবন 8, ফারহান 8। এছাড়া দুপুরে গ্রিন লাইন বরিশাল থেকে ছেড়ে গেছে যাত্রী নিয়ে। আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা কিছুক্ষণ আগে আমাকে নৌ পরিবহন যাত্রী পরিবহন সংস্থার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ যাত্রী পরিবহন সংস্থার সহসভাপতি এবং সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন যে আগামীকালকে শ্রম মন্ত্রণালয়ের আহ্বানে একটি সংকট নিরসনে লক্ষ্যে একটি সমঝোতা বৈঠকের আহ্বান করা হয়েছে, যেখানে যাত্রী পরিবহন সংস্থার মালিক সমিতির লোকজনকে ইনভাইট করা হয়েছে। এছাড়া যারা ধর্মঘটি আছেন তাদেরকেও ইনভাইট করা হয়েছে। তো এই খবরটি জানার পর আসলে আমি কিন্তু যারা ধর্মঘটি আছেন, যেমন এই শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহে আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, এদের দুজনের সাথে আমি কথা বলেছি। তারাও জিনিসটি স্বীকার করেছেন যে তাদেরকে ইনভাইট করা হয়েছে। তো এই যে পরিস্থিতি বর্তমানে যেটা চলছে, এই অবস্থার সংকট নিরসনের লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং সরকারের তরফ থেকে ধর্মঘট নিরসনের লক্ষ্যে এবং যাত্রীদের সমস্যার যে সমাধান, যাত্রীদের এবং শ্রমিকদের সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত এই খবরটি আমাদের কাছে রয়েছে। এই ছিল মোটামুটি বরিশালে নৌযান শ্রমিকদের ধর্মঘটের সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। আসাদ। সহকর্মী ফিরদাউস সোহাগ জানাচ্ছিলেন বরিশালের লঞ্চ ঘাট টার্মিনাল থেকে, এবং তার আগে কামরুজ্জামান মামুন জানাচ্ছিলেন ঢাকার সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে শ্রমিক ধর্মঘটের সবশেষ খবরাখবর বিষয়ে। এদিকে নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট অবসানের লক্ষ্যে আগামীকাল বিকেল 4টায় মালিক ও শ্রমিকদের সমন্বয় বৈঠক আহ্বান করেছে শ্রম মন্ত্রণালয়। ধর্মঘটের কারণে দেশের অন্য নৌ বন্দরগুলোতেও পণ্য খালাস এবং নৌযান চলাচল বন্ধ রয়েছে। দাবি মেনে নেওয়া না পর্যন্ত ধর্মঘট চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে কর্ণফুলী নদীর 16টি ঘাটে দ্বিতীয় দিনের মতো সব ধরনের লাইটারেজ জাহাজের পণ্য খালাস বন্ধ রেখেছে শ্রমিকরা। প্রায় 1200 লাইটারেজ জাহাজ বহির্নোঙরে অবস্থান করছে। এছাড়া দাবি আদায়ে বাংলাবাজার ঘাটে সমাবেশ করে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। আমাদের মূল মজুরি 12,000 টাকা দাবি নিয়ে আমরা আন্দোলন করতেছি এবং 100% রেশন ভাতা সহ মৃত্যুকালীন 6 লক্ষ টাকা আমাদের যে দাবি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই 35 দফা দাবি বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের এটা কোনো প্রকার শুরু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবিরতি প্রত্যাহার করার কোনো সুযোগ নেই। ধর্মঘটের কারণে খুলনার 5টি রুটে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কার্গো, কোস্টার সহ 2 শতাধিক পণ্যবাহী জাহাজ আটকা পড়ে আছে ঘাট এলাকায়। সরকার যে নিম্নতম যে গেজেটটা দিছে, আমাদের অন্তত সেই নিম্নতম গেজেটটা দিলেও হয়তো শ্রমিকরা বাঁচতে পারবে। কোম্পানি 24 ঘন্টা খাটাইয়ে আমাকে 3000 টাকা বেতন দেয়। আজও চাঁদপুর থেকে যাত্রীবাহী কোনো লঞ্চ ছেড়ে যায়নি। গোটা টার্মিনালই ছিল ফাঁকা। লঞ্চ না পেয়ে অনেক যাত্রীকেই ফিরে যেতে হয়। এছাড়া সকাল থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকায় মিছিল ও সমাবেশ করেন নৌযান শ্রমিকরা। আগামী পরশু এক্সাম, তো তার জন্য আমাদের যেতেই হয়। এখন লঞ্চের জন্য আমরা যেতে পারতেছি না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে।
এদিকে টানা দ্বিতীয় দিনের ধর্মঘটে প্রায় অচল দ্বীপ জেলা ভোলার যোগাযোগ ব্যবস্থা। অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় নৌকা ও ট্রলারে করে ঝুঁকি নিয়েই নদী পাড়ি দেন যাত্রীরা। ফাহমিদা মোটুসি, সময় সংবাদ। এদিকে নৌপরিবহন সেক্টরে ধর্মঘট দিয়ে যাত্রীদের জিম্মি করে রাখা ঠিক নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে মাদারীপুরে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। মালিক শ্রমিকদের কাছে আমার বক্তব্যটা হলো, যেহেতু নৌ পরিবহন সেক্টর একটি সেবামূলক সেক্টর, এই শ্রমিক মালিকরা এদেশের মানুষের সেবা করে থাকে, আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের সেবা করে থাকে। একজন সেবক হিসাবে সারা দেশের মানুষকে এভাবে জিম্মি রাখা অনুচিত, এবং এই দায়িত্ববোধ থেকেই আমি আমার মালিক এবং শ্রমিক ভাইদের আহ্বান জানাবো যত দ্রুত এই সমস্যার সমাধান করতে পারেন এবং এগুলো সমাধান করে দেশের মানুষের উপকার করতে পারেন, সেই ব্যাপারে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো। তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল সকাল থেকে নির্বাচনী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার 22টি ইউনিয়নের নির্বাচনী কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, সিল সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। নির্বাচন সুষ্ঠু করতে 219টি কেন্দ্রে 6 প্লাটুন বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে যেন আমাদের আগামীকালে নির্বাচনটি অনুষ্ঠিত হয়, তার জন্য আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের যে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা মোতায়েন থাকবে। রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় 16টি ইউনিয়নে প্রিজাইডিং অফিসাররা ভোট গ্রহণের সরঞ্জামাদি সংগ্রহ করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আগামীকাল সবাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে, কোথাও কোনো ভয় ভীতি বা কোনো থ্রেট এই ধরনের কোনো কিছু নাই। আশা করি কেউ এই ধরনের পরিবেশ সৃষ্টি নষ্ট করতে পারবে না। বগুড়ার গাবতলী ও ধুনট উপজেলার 21টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হয় প্রিজাইডিং অফিসারদের। প্রতিটি কেন্দ্রে পুলিশ, বিজিবি মোতায়েন থাকবে। মোবাইল কোর্ট প্রস্তুত আছে, প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল কোর্ট থাকবে। সার্বিক প্রস্তুতি ভালো, আশা করি সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় দফায় ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলার 31টি ইউনিয়নে নির্বাচন হবে। এসব এলাকার প্রায় 5.5 লাখ ভোটার ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করবেন। সিরাজগঞ্জে এ দফায় 5টি উপজেলার 22টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে সীমানা জটিলতার কারণে বেলকুচি উপজেলার বড়ধুল ও চৌহালী উপজেলার স্থল ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কঠোর পুলিশি নিরাপত্তায় চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জের 25টি ইউনিয়নে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। দুটি উপজেলায় কেন্দ্র রয়েছে 239টি। এছাড়া রংপুর, সিলেট, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপার, সিল বাক্স ও কালি সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। ইসমাত জাহান, সময় সংবাদ। এই মুহূর্তে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ইউনিয়নে আছেন রিপোর্টার হারুনুর রশিদ এবং সিলেটের চিতনাগুল ইউনিয়নে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানতে আমরা চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি ময়মনসিংহে হারুন রশিদের কাছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং নান্দাইল উপজেলার যে 22টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আজ দুপুর থেকে সেই ভোট গ্রহণের সরঞ্জামাদি বিতরণ করা হয় এবং প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের, সেই প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ যে অন্যান্য নির্বাচন গ্রহণের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো নিয়ে তারা কেন্দ্রে প্রবেশ করেছেন, কেন্দ্রে পৌঁছেছেন। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরশিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, এবং এখানে এসে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন অধ্যাপক শহীদুর রহমান, তিনি সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ সদস্য এবং আনসার সদস্যদের নিয়ে তিনি কেন্দ্রে এসেছেন কিছুক্ষণ আগে, এবং কেন্দ্রে এসেই আসলে ভোট গ্রহণ করার জন্য যে বেষ্টনী তৈরি করা দরকার সেই বেষ্টনী তারা তৈরি করেছেন, যে রগুলো তৈরি করা দরকার, যেখানে লাইন ধরে দাঁড়িয়ে ভোটাররা ভোট প্রদান করবেন সেই ব্যবস্থা করেছেন। এই কেন্দ্রে আসলে 2052 জন ভোটার রয়েছেন। সেই 2052 জন ভোটারের মধ্যে এখানে ভোট গ্রহণের জন্য 5টি বুথ করেছেন
এখানকার প্রিজাইডিং অফিসার। এর মধ্যে 3টি মহিলাদের এবং 2টি রয়েছে পুরুষদের বুথ। এবং এই ভোট শান্তিপূর্ণ করার জন্য তিনি সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন এবং তিনি আশা করছেন এখানে ভোট শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখছি যে ময়মনসিংহ এবং ঈশ্বরগঞ্জ উপজেলার 22টি ইউনিয়ন পরিষদে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে মোট ভোট কেন্দ্র রয়েছে 219টি এবং 219টি ভোট কেন্দ্রেই আসলে ইতিমধ্যেই প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ভোট গ্রহণের সরঞ্জামাদি নিয়ে তারা কেন্দ্রে পৌঁছেছেন এবং এই খবর আমাদেরকে নিশ্চিত করেছেন নির্বাচন সমন্বয়কারী ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং তারা বলছেন যে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সব রকম প্রস্তুতি তাদের রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চরশেহারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সর্বশেষ অবস্থা। এখন আমি চলে যাচ্ছি সিলেটে সেখানকার পরিস্থিতি জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। হারুন, আপনাকে ধন্যবাদ। আসলে খবির, আমি আপনাকে জানিয়ে রাখি যে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের মোট হচ্ছে 61টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সিলেট জেলার হচ্ছে 12টি ইউনিয়ন এবং বাকিগুলো হচ্ছে সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার যে ইউনিয়নগুলো রয়েছে। তো আমি এখন আছি সিলেটের জৈন্তাপুর উপজেলার চেকনাগোল ইউনিয়নের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ডিগ্রি কলেজে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কেন্দ্রে ইতিমধ্যে নির্বাচনের সব সরঞ্জামাদি পৌঁছে গেছে এবং এখানের যে প্রিজাইডিং অফিসার এবং পুলিশ অফিসার যারা আছেন তারা সবগুলো গুছিয়ে নিয়েছেন। আসলে এই আজকে রাত সন্ধ্যা হয়ে গেছে এবং এই রাতের পরেই মূলত আসলে উৎসব মুখর পরিবেশে সিলেটের ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো বিগত যে 2টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সিলেটে, এর কোনোটিতেও সিলেটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সবগুলোই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এবারও সেরকমই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পুলিশের যে সিলেটের পুলিশ সুপার যিনি রয়েছেন তিনি একটি ঘোষণা দিয়েছেন, যদি কেউ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায় কিংবা কেউ যদি ব্যালট বাক্সে কেউ হাত দেয় তবে তাদেরকে গুলি করার নির্দেশ দিয়েছেন সিলেটের পুলিশ সুপার। তো আমি একটি বিষয় জানিয়ে রাখি যে এই 6টি ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন 1,270,000 জন। এর মধ্যে কেন্দ্র হচ্ছে 56টি এবং এই 56টি কেন্দ্রের মধ্যে 6টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 29 জন এবং সাধারণ সদস্য পদে 281 জন এবং সংরক্ষিত আসনে 55 জন প্রার্থী মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই যে এবার যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সে কারণে দেখা গেছে যে প্রায় প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং বিএনপিরও বিদ্রোহী প্রার্থী রয়েছেন এবং গত 2 দিন আগে আওয়ামী লীগ এবং বিএনপির যে বিদ্রোহী প্রার্থী যারা রয়েছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সিলেটের তৃতীয় দফায় নির্বাচনের সবশেষ খবর। খবির। আব্দুল আহাদ আমাদের জানাচ্ছিলেন সিলেটের চিতনাগুল থেকে। এর আগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীর অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি কথা বলেন। কে টাকা নিল, কে টাকা খেলো, তারপরে কত টাকা নিল, এই যে কোটি কোটি টাকার বাণিজ্য, এটা বাস্তবে কিন্তু আমরা একটা কমিটিও করে দিয়েছি। এখন পর্যন্ত আমরা সে সত্যতা আমরা যাচাই করে দেখছি। যদি কেউ সত্যিকার অর্থে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকে নৈতিকভাবে তাদেরকে অবশ্যই এ ব্যাপারে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের সম্মেলন আমি বলতে পারি এক ঝাঁক নতুন মুখ আসবে এবং প্রবীণেরও থাকবে। অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি এখন দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এই রাজনীতি দিয়ে দেশের মঙ্গল সম্ভব নয় বলেও মন্তব্য করেন মাহবুব। আমি মনে করি আজকে আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা নিশ্চয়ই রাজনীতির যে কালচার, রাজনীতি সংস্কৃতি, সেই রাজনীতি সংস্কৃতির অসুস্থ রাজনীতি সংস্কৃতি। এখানে ভালো কিছু নেই, এখানে হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, জিজ্ঞাসা, হত্যা, এর মধ্য দিয়ে কখনো রাজনীতির সুস্থ ধারা চলতে পারে না। বাংলার সময়ে আরো থাকছে।
সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় খায়রুল নামে ৮ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুর অভিযোগ, বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসীর হাসপাতালে ভাঙচুর। সুনামগঞ্জের ছাতকের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে গাছপালা সহ ৩ শতাধিক বাড়িঘর। এতে একজন নিহত, অন্তত ১৫ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাতে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার টেটিয়ার চর, চরমহল্লা ও নূরের চর সহ ৮টি গ্রামের গাছপালা ও বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে জমির ফসল। প্রচণ্ড ঝড়ের আঘাতে উড়িয়ে নিয়ে গেছে কাঁচা পাকা বসতঘরের টিনের চাল। এতে আনোয়ারা বেগম নামে একজন নিহত ও অন্তত আরো ১৫ জন আহত হয়েছেন। অন্তত ৯৫ ভাগ পর্যন্ত ঘর বাড়ি ভেঙে, দোলানের উপরের টিন ছাদ ভেঙে। আমার মনে হয় মানুষ থাকার জায়গা নাই। এবার মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়, ডিসি সাহেব বরাবরে আমরা আবেদন করলাম, আমরা যথাযথ সাহায্য করবার লাগে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। মানুষ বাড়িঘর ছাড়া, কেউ মসজিদে, কেউ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। আমি দাবি করব যাতে অবিলম্বে সরকার পুনর্বাসনের ব্যবস্থা নেন। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা মন্ত্রণালয়ে আজকে লিখে দ্রুত আমরা ফোন করে সাহায্য চাইব। আর কোনো মানুষ যাতে খোলা আকাশের নিচে না থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আপাতত তাঁবু এবং খাবার এবং তাদের টাকা পয়সা দিয়ে আমরা তাদেরকে সহায়তা করব। আকস্মিক এ ঝড়ে ছাতক উপজেলার চরমহল্লা ও দৈনিক সুরমা ইউনিয়নের ৩ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। রাজশাহীতে আবাসিক হোটেল থেকে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে নগরের সাহেববাজার এলাকার হোটেল নাইস ইন্টারন্যাশনাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত 20 এপ্রিল রাতে স্বামী স্ত্রী পরিচয়ে হোটেলে রুম ভাড়া নেয় মিজানুর ও সুমাইয়া। সকালে অনেক ডাকাডাকির পর তাদের সাড়া না পাওয়ায় থানায় খবর দেয় হোটেল ম্যানেজার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে রুমে প্রবেশ করে। এ সময় সেখানে হাত বাঁধা অবস্থায় ছেলেটির ঝুলন্ত লাশ ও বিছানায় মেয়েটির লাশ পড়ে থাকতে দেখে তারা। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। ইতিমধ্যে সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের 4 নিরাপত্তা রক্ষীকে আটক করা হয়েছে। নিহত মিজানুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের 2য় বর্ষ ও সুমাইয়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের 1ম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। কক্ষের ভেতরে যেটা দেখা যাচ্ছে যে দুইটা ডেড বডির মতো মনে হচ্ছে। একটা হ্যাঙ্গিং অবস্থায় আছে, তার হাত বাঁধা ছেলে, আর বিছানায় আছে মেয়ে। মেয়ের মুখটা হচ্ছে চাপা দেওয়া, বালিশ দেওয়া। আপাতত এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে অবস্থা দৃষ্টে মনে হয় নাই যে এটা সুইসাইডাল, এরকম মনে হয় নাই। সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় খায়রুল নামে ৮ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতালে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। সকালে শহরের দরগা রোডের একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, গত রাত 11টার দিকে অ্যালার্জির কারণে খায়রুলকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় এক ইন্টার্ন ডাক্তার তার চিকিৎসা দেয়। এর কিছুক্ষণ পরই মারা যায় খায়রুল। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজ সকালে হাসপাতালে ভাঙচুর চালায় নিহতের স্বজন ও এলাকার লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকটা ইনজেকশন দিল, দেওয়ার পরে ছেলে ধীরে ধীরে দেখি যে এখন মিশতেছে। তারপর বারবার তাকে ডাকি, 4বার তাকে ডাকছি, পরপর 4বারের বেলায় সে বেড়া কয় কি এত বারে ডাকেন কে আমাকে। এরা দাবি করতেছে ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছে। এর প্রেক্ষিতে এরা উত্তেজিত জনতাকে দমন করার জন্য পুলিশের খবর পাই। পুলিশ এসে আমরা মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখি। গাইবান্ধায় পিকআপ ভ্যান চাপায় সৌমিক নামে 4 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে সদর উপজেলার দরিয়াপুর এলাকায় সুন্দরগঞ্জগামী একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু সৌমিককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এলাকায় খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে। এ সময় তারা দ্রুত সড়কে গতি নিয়ন্ত্রক স্থাপনের দাবি জানায়। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় 1.5 ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেয় তারা। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামের 16 শহরে বিদ্যুৎ কেন্দ্রের তেলবাহী ওয়াগন লাইনচ্যুত।
বিশ্ববিদ্যালয়গামী ট্রেন চলাচল বন্ধ। ইলিশ রক্ষায় মার্চ ও এপ্রিল 2 মাস নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় বেকার চাঁদপুরের প্রায় 1.5 লক্ষ জেলে। তবে সরকারি পর্যায়ে চাল দেওয়া হলেও তা পর্যাপ্ত না হওয়ায় অর্ধাহারে দিন পার করতে হচ্ছে তাদের। আবার তালিকা থেকে বাদ পড়ায় সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেক জেলে। অবশ্য তালিকা হালনাগাদ করে বাদ পড়া জেলেদের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। ফারুক আহমেদের পাঠানো তথ্য, কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর উত্তরের 60 নল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত 60 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা ও মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। মাছ ধরা বন্ধ থাকায় নদীর তীরে ও খালে সারি সারি নৌকা নোঙর করে অলস সময় পার করছেন জেলেরা। আয়ের পথ বন্ধ থাকায় ঋণ পরিশোধ করতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন তারা। সরকারি উদ্যোগে চাল দেয়া হলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেক জেলে। কিস্তি টিস্তি নিয়ে কোন রকম দিন কাটাইতেছে, নদীতে তো যাইতে পারি না, তারপরে যে একটা চাইল দেওয়ার কথা ওই চাইলটাও আমরা পাইতেছি না। এখন আমাদের অসুবিধা, খায় না কে কষ্ট পাইতেছে, সবাই পাইছে কেউ পায় না, এই আর কি। তবে তালিকা হালনাগাদ করে বাদ পড়া জেলেদেরকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা মৎস্য কর্মকর্তা। আর জেলা প্রশাসক বলছেন সব জেলেকেই সরকারি সহায়তা দেয়া হবে। বাদ পড়া জেলেরও চাল পাবে, আর যারা নিবন্ধিত আছে তাদেরকে আমরা চাল দিচ্ছি। ইতিমধ্যে মার্চ মাসের খাদ্য সহায়তা তাদের মাঝে বিতরণ করা হয়েছে অধিকাংশ জায়গাতে, এবং কেউ যদি বাদ থাকে তাহলে সহসায় বিতরণ করা হবে, যাতে প্রতিটি জেলে পরিবার খাদ্য সহায়তা পায়। এটি আমরা খতিয়ে দেখব, এটি আমরা নিশ্চিত করব। চাঁদপুরে 41,000 জেলেকে মার্চ থেকে জুন পর্যন্ত প্রতি মাসে পরিবার প্রতি 40 কেজি চাল দেয়া হয়। তবে তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় 20,000 জেলে। সময় সংবাদ, চাঁদপুর। দুর্নীতি দমন কমিশন অতীত ও বর্তমানের সব ছোট বড় দুর্নীতির তদন্ত করছে। এক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুপুরে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে দুর্নীতি বিরোধী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। দুর্নীতির কারণে বাংলাদেশের যে উৎপাদন উন্নয়ন, কাঙ্ক্ষিত যে উন্নয়ন, সেটি হচ্ছে না। দুর্নীতি দমন কমিশন যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে। আমাদের প্রক্রিয়ায় যারাই সামনে আসবে দুর্নীতিগ্রস্ত, তারাই ধরা পড়বে। কাউকে আমরা ছাড় দেব না। চট্টগ্রামে বিদ্যুৎ কেন্দ্রে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল। দুপুরে নগরের 16 শহরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর 2টার দিকে হাটহাজারী থেকে বিদ্যুৎ কেন্দ্রে তেল সরবরাহ করে ফেরার পথে 16 শহর এলাকায় ওয়াগনের পেছনের 4টি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে দুর্ঘটনা কবলিত ওয়াগন ঘটনাস্থলে রেখে বাকি ট্রেনটি স্টেশনে নিয়ে আসা হয়। এদিকে দুর্ঘটনার কারণে বিশ্ববিদ্যালয়গামী 2টি শাটল ট্রেন আটকা পড়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 12 জন। সকালে সদর উপজেলার উত্তর ধারান্দি গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ও গ্রামবাসী জানায় বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রামের কাশেম সর্দার ও রাজ্জাকের মামলা চলছিল। কাশেম সর্দার আদালতের রায় পেয়ে ওই জমিতে চাষাবাদ শুরু করে, কিন্তু প্রতিপক্ষ রাজ্জাকের লোকজন জমির ফসল কাটতে গেলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের আহত 12 জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 2 জনকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দেশের সব নদী বয়ে আনে পরিমাটি, কিন্তু এক্ষেত্রে কিছুটা বৈচিত্র্যপূর্ণ বান্দরবান পার্বত্য জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শঙ্খ কিংবা সাঙ্গু নদী। পলিমাটির পরিবর্তে এই নদীর পুরোটাই নানা ধরনের পাথরে ভর্তি। থানচি ঘুরে এসে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বান্দরবান পার্বত্য জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শঙ্খ ও সাঙ্গু নদী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের পাথর। ছোট কিংবা মাঝারি সাইজের পাথর যেমন রয়েছে, তেমনি রয়েছে বিশাল বিশাল পাথরও। মনে হবে যেন কোনো ভাস্কর্য শিল্পী নিজ হাতে পাথরগুলোকে সাজিয়ে রেখেছেন। যুগের পর যুগ পেরিয়ে গেল, পাথরগুলোর কোনো নড়চড় নেই। আবার স্বচ্ছ পানিতে চোখ রাখলে দেখা যাবে নদীর তলদেশটিও পাথরের নদীতে এগিয়ে চলছে পর্যটকবাহী নৌকা। যে নদীর দুই ধারে অপূর্ব পাহাড়
এবং পাথরে ভরপুর এবং পানিটা খুবই স্বচ্ছ, যেটা মনে হবে যে এটা আসলেই একটা স্বর্গীয় রূপ। মানুষ যদি এখানে আসে তাহলে সেটা একটা অনুভব করতে পারবে। দেখার মতো একটা নদী, যার জন্য আমি একটু ছুটি পেলেই এখানে ছুটে চলে আসি। নদীর দুই পাড়ের যে অপূরব সৌন্দর্য, আমার মনে হয় পৃথিবীর আর কোনো দেশে এই ধরনের সৌন্দর্যপূর্ণ নদী আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। মাত্র দুটি নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে এই দেশে তার চলার গতি শেষ করেছে। একটি শঙ্খ কিংবা সাঙ্গু নদী। গতিধারা ধরে রাখতে এই নদীকে সমৃদ্ধ করেছে ছোট বড় অন্তত 200 ঝিরি বা ঝর্ণা। আবার দুকুল উর্বর হয়ে উঠেছে এই নদীর শান্ত পানিতেই। গড়ে উঠেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাস। প্রথমে থানচিতে তারা এসে নিরাপত্তা চৌকিতে তাদের নাম অন্তর্ভুক্ত করে। এরপরে নদীপথে তারা যতদূর যায় ততদূর পর্যন্ত নদীর দুপাশে আমাদের বিওপি গুলো এবং সিআও ক্যাম্পগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ পর্যটন এরিয়া যেমন বড় পাথর অন্যান্য অংশের পাশেও আমাদের নিরাপত্তা চৌকি রয়েছে। তারা সার্বক্ষণিক এসব অঞ্চলে পর্যটকদের উপর সার্বক্ষণিক নজরদারি করেন। বান্দরবন সদর থেকে সড়ক পথে থানচি আসার পর নৌকায় যেতে হয় বাকিটা পথ। এক্ষেত্রে গাইড সহ সর্বনিম্ন 2500 থেকে সর্বোচ্চ 8000 টাকা পর্যন্ত নৌকা ভাড়া। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী বুলুপাড়া থেকে উৎপত্ত এই পাথরে নদী। এরপর এই নদী এঁকে বেঁকে চলে গেছে নানা দিকে। এক এক জায়গায় এক এক নাম ধারণ করেছে এই পাথর নদী। কোথাও শঙ্খ, কোথাও সাঙ্গু এবং কোথাও মাতামুহুরী। আর শেষ পর্যায়ে রাঙ্গামাটির কাপ্তায় লেক হয়ে কর্ণফুলী নদীর মাধ্যমে চিরাচরিত নেমে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। আর এরই মাঝে শেষ হলো এই পাথর নদীর গল্প। কমল দে, সময় সংবাদ, বান্দরবন, থানচি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিক ধর্মঘট। ছেড়ে যায়নি বেশিরভাগ লঞ্চ। যাত্রী ভোগান্তি চরমে। দাবি আদায়ে শ্রমিকদের বিক্ষোভ। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। রাজশাহীতে আবাসিক হোটেল থেকে স্বামী স্ত্রী পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর লাশ উদ্ধার। হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড সুনামগঞ্জের ছাতক। 3 শতাধিক বাড়িঘর বিধ্বস্ত। ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় বেকার চাঁদপুরের প্রায় 1.5 লক্ষ জেলে। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *3 লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।